প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তী সময় সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে আমরা আমাদের পাঠটি শুরু করি। আজকের ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি মাহমুদা খানম, সিনিয়র শিক্ষক, টিচার্স প্রভাতী এমডিসি মডেল ইনস্টিটিউট। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র একটি কবিতা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি আমরা। ছবিগুলো কি এবং নাম কি যদি বলতে পারো একটু বলে ফেলো। ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি পদ্মা নদী, যমুনা নদী, ব্রহ্মপুত্র এবং কপোতাক্ষ নদ। এখানে অনেকগুলো নদীর নাম আমরা পেলাম। আমরা কি বুঝতে পারছি আজকে আমাদের পাঠ কি হতে পারে? তো চলো দেখি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি। বিশ্বকবি, জাতীয় কবি ডক্টর সঞ্জিতা খাতুন এবং মাইকেল মধুসূদন দত্তের ছবি। এই বিশিষ্ট ব্যক্তিবর্গের পরিচয় আমরা কম বেশি সবাই জানি। তাহলে কি বুঝতে পারছি আজকে আমরা কি পড়তে যাচ্ছি? আজকে আমাদের পাঠ হচ্ছে কপোতাক্ষ নদ, লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটি পড়ে আমরা কি শিখতে পারব? প্রথমে আমরা দেখতে পাচ্ছি কবিতাটি পড়ে শিক্ষার্থীরা কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে, প্রমিত ভাষায় প্রমিত উচ্চারণে কবিতাটি পাঠ করতে পারবে, সনেট বলতে কি বোঝায় তা বলতে পারবে এবং কপোতাক্ষ নদ কবিতায় কপোতাক্ষ জলকে দুগ্ধস্রোতরূপী বলা হয়েছে কেন তা ব্যাখ্যা করতে পারবে। সবশেষে কবি স্বদেশ প্রেমের পরিচয় বর্ণনা করতে পারবে। তো চলো আমরা এবার একটু কবি পরিচিতিতে দেখে আসি। কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 25 জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে। তার জন্মস্থান যশোর জেলার সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদের পাশে। তার উল্লেখযোগ্য গ্রন্থ অনেক রয়েছে। তিনি বাংলা সাহিত্যকে কাব্য, নাটক, প্রহসন, অনুবাদ সবকিছু মিলিয়ে তিনি বাংলা সাহিত্যটাকে সমৃদ্ধ করেছেন। উল্লেখযোগ্য তার নাটকগুলোর মধ্যে রয়েছে শর্মিষ্ঠা এবং পদ্মাবতী। এই মহান কবি পাশ্চাত্য সাহিত্যে এবং পাশ্চাত্য জীবন দর্শনে আকৃষ্ট হয়ে তিনি যেমন হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং অবশেষে তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসবাসকালীন সময়ে এই কবিতাটি রচনা করেন। এখানে আমরা পরবর্তীতে আলোচনাতে সেটা বলবো। তখন তার যে স্মৃতি কাতরতা সেটাই ফুটে উঠেছে আমাদের এই আলোচ্য কবিতাটিতে। এবং কবি মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দের 29 জুন তিনি মৃত্যুবরণ করেন। আমরা এই নিচের ছবিগুলো একটু খেয়াল করি। এখানে মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ির সামনে তিনি একটি ছবিতে দাঁড়িয়ে আছেন। পাশেই কি আছে? নদীতে গোসলরত অবস্থায় দুটি বালক, বাংলাদেশের ছবি এবং কপোতাক্ষ নদের অংশবিশেষ। কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। আমাদের বিশিষ্ট একটা ধারাকে আমন্ত্রণ জানিয়ে, সেটা হচ্ছে সনেট, চতুর্দশপদী কবিতা। আমরা আজকে যে কবিতাটি আলোচনা করব সেটা সনেট অর্থাৎ চতুর্দশ কবিতাবলীরই অংশবিশেষ। চলো আমরা আজকে আমাদের কবিতার মধ্যে চলে যাই। শতত হে নদ তুমি পরমোর মনে। এখানে আমরা এই কবিতায় যে চতুর্দশপদী কবিতা বললাম, এটা হচ্ছে চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য হচ্ছে অষ্টক এবং ষষ্ঠক। অষ্টক এখানে 8 লাইনের মধ্যে অর্থাৎ 14 চরণ বিশিষ্ট কবিতার প্রথম 8 লাইনের মধ্যে থাকবে ভাবের প্রবর্তনা, শেষ 6 চরণে থাকবে ভাবের পরিণতি। আমরা এই কবিতায় একটা অন্তমিল দেখব। অন্তমিলটা হয় অনেক রকমের, কিন্তু আজকে আমরা কপোতাক্ষ নদ কবিতায় অন্তমিলটা কিভাবে দেখব একটু দেখে নেই ছক আকারে।
শতথে নদ তুমি পড়ো মোর মনে, শত তোমার কথা ভাবিয়ে বিরলে। শত জ্যামতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। জুড়াই কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদ তলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার চলে। বুদ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এখানে দেখো অষ্টকের অন্তমিলটা দেখানো হয়েছে। এখানে আমরা যদি প্রতিটা লাইনকে মার্কিং করি ক খ ক খ খ, এবং পরের 3 লাইনটাকে আমরা কিভাবে মার্কিং করলাম খ খ ক, অর্থাৎ কপোতাক্ষ নদ কবিতায় অষ্টকের অন্তমিলটা এখানে দেখানো হলো। ষষ্ঠকের অন্তমিল, এটি একটু আমরা লক্ষ্য করি। আর কি হবে দেখা যতদিন যাবে, এটাকে যদি আমরা গ দিয়ে চিহ্নিত করি তাহলে কি হয় দেখো, প্রজারূপ রাজরূপ সাগরেতে দিতে, বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এখানে আমরা ষষ্ঠকে পরের 6 চরণের অন্তমিলটা দেখি গ ঘ গ ঘ গ ঘ, অর্থাৎ আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমাদের অন্তমিলটা কেমন দাঁড়ায় গ ঘ গ ঘ গ এবং ঘ। তো শিক্ষার্থীরা চলো আমরা পরে যাই। এরপরে আমরা কবিতাটি একটু পর্যালোচনা করার চেষ্টা করি। কপোতাক্ষ নদ, কবি মাইকেল মধুসূদন দত্ত। শতথে নদ তুমি পড়ো মোর মনে, শত তোমার কথা ভাবি বিরলে। কবি সর্বদাই কোন নদের কথা মনে করছেন এখানে? কপোতাক্ষ নদ কবিতাতে কবি প্রবাস জীবনে গিয়ে তিনি সর্বদাই একটি নদের কথাই মনে করেছেন, সেটা হচ্ছে তার যশোর জেলার সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের কথা। কবি যখন নিরিবিলি থাকেন তখন তার সেই স্মৃতি বিজড়িত শৈশব কৈশোরের নদীটির কথা তার বারবার মনে হতে থাকে। শত জ্যামতি লোক নিশার স্বপনে, শোনে মায়ের মন্ত্রধ্বনি তবে কলকলে, এক জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে। অর্থাৎ মানুষ ঘুমের ঘোরে স্বপ্ন দেখে এবং স্বপ্নে সে আবেগ আপ্লুত হয়। কবিও ঠিক তাই, স্বপ্নের ঘোরে বা জাগরণে যাই বলি আমরা, কবি সেই কপোতাক্ষ নদের কলকল শব্দে নিজের কান জুড়ান। বহু দেশ দেখিয়াছি বহু নদ তলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার চলে। অর্থাৎ প্রবাস জীবন যখন তিনি অতিবাহিত করছিলেন তখন তিনি বহু নদ নদীর সাথে পরিচিত হয়েছেন, কিন্তু তার শৈশবের স্মৃতি বিজড়িত সেই কপোতাক্ষ নদ তাকে যেভাবে তৃপ্ত করেছে, ভালোবেসেছে, তার মতো আর কোনো নদ নদী তার কাছে মনে হয়নি। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। অর্থাৎ মায়ের দুধ একটি শিশুর যেমন অপরিহার্য খাদ্য জীবন ধারণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, কবি সেই শৈশবের নদীও তাকে, তার শৈশবটাকে স্মৃতি বিজড়িত এবং আনন্দময় করে তুলেছেন। এবং তিনি প্রবাস জীবনে যখন কঠোর বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন তার সেই শৈশবের স্মৃতিগুলোই তার বারবার মনে হচ্ছিল। এবং তিনি এই জন্মভূমি জলধারাটাকে, জন্মভূমিতে অবস্থিত কপোতাক্ষ নদের জলধারাকে দুধের সঙ্গে, মায়ের দুধের সঙ্গে তুলনা করেছেন। আর কি হবে দেখা যতদিন যাবে,
প্রজারূপ রাজরূপ সাগরেতে দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে। অর্থাৎ রাজা প্রজা, প্রজা কি করে? রাজাকে কর দেয়, ট্যাক্স দেয়, রাজস্ব দেয়। নদীও কপোতাক্ষ নদও সাগরের দিকে কলকল ধ্বনির মাধ্যমে ধাবিত হয়। কবি এটাকে কি বলেছেন? কর দেওয়ার সঙ্গে তুলনা করেছেন। বাড়িরূপ করো তুমি এই মিনতি গাবে, অর্থাৎ আর কি হবে দেখা। অর্থাৎ তার একটা মিনতি ছিল, তিনি কপোতাক্ষ নদকে যেভাবে স্মরণ করেছেন, তার মনে সংশয় কপোতাক্ষ নদ কি তাকে সেভাবেই স্মরণ করছে কি, আর কি তার সঙ্গে অর্থাৎ কপোতাক্ষ নদের সঙ্গে কবির কি আর দেখা হবে, এই সংশয় কবির মনে জাগ্রত হয়েছে। বঙ্গজনের টানে শখে সকারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। বঙ্গজনের টানে শখে সকারিতে, কবি কপোতাক্ষ নদের মধ্য দিয়ে তিনি জন্মভূমি বা স্বদেশের প্রতি তার যে মমত্ববোধ, তার হৃদয়ের যে গভীর আকুলতা, সেটাই প্রকাশ করেছেন। তিনি সেই প্রবাস জীবনে গিয়ে সে বঙ্গের নদীর কথা তিনি স্মরণ করছেন এবং ভাষাভাষী যারা আছে বঙ্গবাসী, তাদের কাছে এই মিনতি ব্যক্ত করেছেন, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এবং তার এই যে অনুভূতি, এটা তিনি প্রবাস জীবনের অনেক কবিতা, গান এবং নাটকের মধ্যেও তিনি প্রকাশ করেছেন এবং তার এই প্রকাশটা সঙ্গীতের সঙ্গে তিনি রূপান্তর করেছেন। তো শিক্ষার্থীরা, আমরা কবিতাটি শেষ করলাম। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। এখন আমরা একটু আলোচনা করি। এতক্ষণ আমরা বললাম কপোতাক্ষ নদ সনেট কবিতা বা চতুর্দশ পদাবলী কবিতা। এখন এই সনেট কি, এটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। সনেট হচ্ছে বাংলা চতুর্দশ পদী কবিতা, 14 চরণ সমন্বিত ভাব সংগঠন সুনির্দিষ্ট কবিতা। সনেটের প্রথম 8 চরণ বা 8 স্তবককে অষ্টক এবং পরবর্তী 6 চরণকে ষষ্ঠক বলা হয়। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে। কবিতার কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে, যেমন 8 চরণে ক খ ক খ ক এবং ক খ খ ক। শেষ 6 চরণ গ ঘ উম চ ঘ উম চ। অথবা প্রথম 8 চরণ ক খ খ গ ক খ গ, শেষ 6 চরণ ঘ উম চ চ। কিন্তু কপোতাক্ষ নদ কবিতা, এখানে আমরা অন্তমিল দেখতে পাই ক খ ক খ ক খ খ ক, গ ঘ গ ঘ গ ঘ, অর্থাৎ আমরা প্রথমেই সেটা দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা দুই দলে ভাগ হয়ে যাও এবং আমরা কিছু কাজ দিয়ে দেখি, চেষ্টা করি আমরা কাজগুলো করতে পারি কিনা। আমি আশা করি তোমরা পারবে। সনেট বলতে কি বুঝো? কপোতাক্ষ নদ কবিতায় কপোতাক্ষ নদের জলকে দুগ্ধ স্রোতরূপী বলেছেন কেন? সনেট বলতে কি বুঝো? আমি আশা করি তোমরা বলতে পারবে। তারপর আমি একটু না হয় তোমাদের সাহায্য করি। সনেট হচ্ছে চতুর্দশ পদী কবিতা। চতুর্দশ পদী কি? 14 চরণ বিশিষ্ট কবিতা। কপোতাক্ষ নদ কবিতায় কপোতাক্ষের জলকে দুগ্ধ স্রোতরূপী বলা হয়েছে কেন? কেন বলা হয়েছে? দুধ উপাদেয় খাদ্য, আদর্শ খাবার আমরা জানি, এবং কবি কপোতাক্ষ নদের জলকে কেন দুধের সঙ্গে তুলনা করেছেন? কবির শৈশব এবং কৈশোরের সঙ্গে কপোতাক্ষ নদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, যেটা সে প্রবাস জীবনে গিয়ে উপলব্ধি করতে পেরেছেন, যে তার স্বদেশ তথা সে কপোতাক্ষ নদের মধ্য দিয়ে তার স্বদেশ প্রীতিটা আমরা এখানে দেখতে পাই। স্বদেশের প্রতি যদি মমত্ববোধ না থাকে, একজন মানুষ কিন্তু পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। মায়ের দুধ যেমন শিশুর জন্য অপরিহার্য খাদ্য, তেমনি কবির কাছে সেই কপোতাক্ষ নদও ঠিক তাই। অর্থাৎ স্বদেশের সেই স্রোত জলধারার ফোয়ারা কবির কাছে মায়ের দুধের মতোই মনোমুগ্ধকর। এখানে কিছু ছোট প্রশ্ন আছে, চলো আমরা দেখি উত্তরগুলো বলার চেষ্টা করি। কবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কাব্য কোনটি? অনেকগুলো কাব্য রয়েছে, এর মধ্যে যে কোনো একটার নাম উল্লেখ করো তোমরা। কপোতাক্ষ নদ কোন জাতীয় কবিতা?
এটা কি বলতে পারবো? অবশ্যই পারবা, আমি আশা করি। সনেট কি? একটু আগে যেটা আলোচনা করলাম, সনেটের একটা বৈশিষ্ট্য আলোচনা করো। সনেটের বৈশিষ্ট্য কি? 14 চরণ বিশিষ্ট হবে। প্রথম 8 চরণ তাকে বলা হবে অষ্টক এবং পরের 6 চরণ তাকে বলা হবে ষষ্ঠক। কপোতাক্ষ নদ কবিতার অষ্টকের অন্তমিল উল্লেখ করো। অর্থাৎ আজকে আমরা যে কবিতাটা আলোচনা করলাম তার যে অন্তমিল রয়েছে সেটা আলোচনা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পাঠ আলোচনা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। এখন আমরা একটু বাড়ির কাজের দিকে একটু খেয়াল করি, দেখি কি আছে। তোমরা খাতা কলম খুলে ফেলো এবং বাড়ির কাজের জন্য কিছু প্রশ্ন লিখে নাও। কবি মাইকেল মধুসূদন দত্ত বিদেশে বসে স্বদেশের নদকে কিভাবে মূল্যায়ন করেছেন তা বিশ্লেষণ করো। তোমার স্মৃতি বিজড়িত এমন কোনো নদীর বর্ণনা করো। কবি মাইকেল মধুসূদন দত্তের যেমন কপোতাক্ষ নদ তার স্মৃতিতে রয়ে গেছে, তোমার যদি এরকম কোনো স্মৃতি থাকে তাহলে সেটা উল্লেখ করবে। এই দুটো প্রশ্ন তোমরা বাড়ির কাজ হিসেবে লিখে নিয়ে আসবে। ধন্যবাদ।